আজকের বিষয় অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি এমন একজন নেতা যার মূলত উত্থান পারিবারিক সূত্র ধরে। তিনি কখনো পোস্টার মারেননি, তিনি কখনো দেওয়াল লেখেননি, তিনি কখনো পথসভায় গিয়ে বক্তৃতা করেননি। তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী এবং সেই সুবাদে তার রাজনীতিতে আসা। ছোটবেলা থেকেই তার রাজনীতিতে আগ্রহ ইত্যাদি ইত্যাদি আপনারা সব শুনেছেন, সে কথা বলবো না। কিন্তু এই অভিষেক ব্যানার্জি, যিনি তুখোড় বাংলা, হিন্দি, ইংরেজি এক নাগাড়ে বলতে পারেন এবং যার কমিউনিকেশন স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই, যার যুক্তির কাছে হেরে যায় তাবড় তাবড় সাংবাদিকরা, সেই অভিষেক ব্যানার্জির যার সম্ভাবনা ছিল সর্বভারতীয় নেতা হয়ে ওঠার, সেই অভিষেক ব্যানার্জি কি খানিকটা পিছিয়ে পড়েছেন, গুরুত্ব হারিয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে। কিন্তু সর্বভারতীয় নেতা হওয়ার যত রকম গুণ তার দরকার, প্রতিটি গুণ তার আছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ নানান সময় করা হয়েছে, কিন্তু কোনো অভিযোগই প্রমাণিত করা যায়নি। অভিযোগ অভিযোগের আকারেই রয়ে গিয়েছে। সেই অভিষেক ব্যানার্জি যখন তেজস্বী যাদব সর্বভারতীয় ক্ষেত্রে উঠে আসছেন, অখিলেশ যাদব সর্বভারতীয় ক্ষেত্রে উঠে আসছেন, রাহুল গান্ধীর পাশে পাশে দেখা যাচ্ছে অখিলেশ যাদব, তেজস্বী যাদবদের, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খানিকটা ব্যাকফুটে? কারণটা কি? এর কারণ কি তৃণমূল কংগ্রেস নিজেই, নাকি তিনি নিজেই চান না যে এইরকম সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করতে? তিনি নিজেই চান না? তিনি কি চান শুধু পশ্চিমবাংলা আঁকড়ে পড়ে থাকতে? আমরা এই সবগুলো নিয়ে আজকে ব্যাখ্যা করব। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের 5টার প্রবচন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা, এমন একজন লিডার যাকে বলা যায় বর্ন লিডার। কিছু মানুষ হয় জন্ম থেকেই নেতৃত্ব দেন। তৃণমূল কংগ্রেসে এরকম বর্ন লিডার বলতে হাতে গোনা কয়েকজন আছে, দেশেও কয়েকজন মাত্র আছে। পারিবারিক সূত্রে অনেকেই রাজনীতিতে এসছেন। অখিলেশ যাদব পারিবারিক সূত্রে এসছেন, রাহুল গান্ধী স্বয়ং পারিবারিক সূত্রে এসছেন রাজনীতিতে, তেজস্বী যাদব পারিবারিক সূত্রে এসেছেন, অভিষেক ব্যানার্জিও কিন্তু পারিবারিক সূত্রেই এসেছেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে মানে বিরোধী দল হিসেবে তৃতীয় বৃহত্তম দল, প্রথম হচ্ছে কংগ্রেস, তারপরে হচ্ছে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। এই তৃতীয় বৃহত্তম দলের প্রধান মুখ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন উঠে আসছেন না? বরং তার চেয়ে অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, অনেক বেশি দেখতে পাচ্ছি মহুয়া মৈত্রকে, অনেক বেশি দেখতে পাচ্ছি সায়নী ঘোষকে। অভিষেক কি খানিকটা আড়ালে রয়েছে? এর কারণটা কি? এর কারণ খুঁজতে গিয়ে আমরা অনেকগুলো কারণ পেয়েছি। প্রথম কারণ হিসেবে যেটা আপনাদেরকে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত পাখির চোখ করেছেন 26-এর বিধানসভা নির্বাচনকে। যেভাবে পঞ্চায়েত নির্বাচনের আগে তার নবজোয়ার যাত্রা পশ্চিমবাংলায় সত্যিই আলোড়ন ফেলে দিয়েছিল, সেরকম কিছু একটা ভাবছেন কি যে সারা পশ্চিমবঙ্গ চষে বেরিয়ে তিনি তৃণমূলের সংগঠনকে আরো একবার চাঙ্গা করে তুলবেন? ইতিমধ্যেই তিনি বিভিন্ন জেলা সফর করছেন এবং জেলা সফরে করে সেখানকার নেতৃত্ব সফরে গিয়ে তিনি সেখানকার নেতৃত্বের সাথে কথা বলছেন, কোথায় গন্ডগোল আছে বা কোথায় ত্রুটি আছে সেটা খতিয়ে দেখছেন। এটা একটা কারণ হতে পারে, যে কারণে তিনি সর্বভারতীয় রাজনীতি থেকে খানিকটা পিছিয়ে এসেছেন। আর একটা কারণ হতে পারে যে মানে তার নামে যে অভিযোগগুলো আছে বা উঠেছে, সেই অভিযোগগুলো আরো একবার উঠে আসতে পারে তিনি যদি সর্বভারতীয় ক্ষেত্রে মাথা চাড়া দিয়ে ওঠেন। কারণ বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়া বসেই আছে এই ধরনের কাজ করার জন্য। সেখান থেকে খানিকটা দূরে সরে নিভৃতে পশ্চিমবাংলার কাজ করতে চাইছেন তিনি, নাকি তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব আছে? দেখুন, এর আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জিকে বিভিন্ন সময় চুপ করে ঘরে বসে যেতে অথবা তার সংসদীয় ক্ষেত্রের মধ্যে থাকতে। যে অভিষেক ব্যানার্জি দাপিয়ে রাজনীতি করেছেন সারা বাংলা জুড়ে, নবজোয়ার যাত্রার মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রটাই প্রায় বদলে দিয়েছেন। হিংসা হানাহানি পঞ্চায়েত নির্বাচনে হয়েই থাকে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার যাত্রার ফলে এবং তার বিভিন্ন মিটিং মিছিলের ফলে হিংসা কিন্তু অনেকটা কম হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনগুলোতে।
এবং তৃণমূল আশাতীত ফল পেয়েছে। তারপরেই লোকসভার ভোটে কিন্তু 18টা থেকে 12টায় নেমে গিয়েছে বিজেপি পশ্চিমবাংলায়। অর্থাৎ এই ক্রেডিটটা যদি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দেন তাহলে ভুল করবেন। বিধানসভার ক্ষেত্রেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা 2021-এ যা আমরা দেখেছি সেটা সত্যি প্রশংসনীয়। এই লোকটি বা ছেলেটি বলবো, অল্প বয়স, এই ছেলেটির মধ্যে সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও তাকে সর্বভারতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে না। তিনি যখন দেশের প্রতিনিধিত্ব করতে বিভিন্ন দেশে গিয়ে দেশের কথা বলছিলেন তখন গর্বে বুক ফুলে উঠছিল একজন বাঙালি হিসেবে, যে একজন বাঙালি অন্তত ভারতের হয়ে কথা বলছেন, জাপানের মতন দেশে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে দেশের কথা বলছেন। এবং সেক্ষেত্রে তিনি তখন পার্টির লোক নন, তিনি তখন স্টেটসম্যান, দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেটা করার দরকার সেটাই তিনি করেছেন। অর্থাৎ রাজনীতিটা তিনি ভালোই বোঝেন। রাজনীতি তিনি বোঝেন না একেবারে বাচ্চা ছেলে এরকম আর ভাবার কোনো কারণ নেই। একটা সময় ছিল যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে মুকুল রায় বা শুভেন্দু অধিকারীরা তৃণমূলে থাকাকালীন তেলে বেগুনে জ্বলে উঠতেন। আমি যেহেতু শুভেন্দু অধিকারীর সাথে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছি, আমি দেখেছি তার তেলে বেগুনে জ্বলে ওঠাটা। তো ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানকে ঈর্ষা করে না এমন কোনো বিরোধী নেতা নেই, তৃণমূলেও নেতা নেই। তৃণমূলেও তার মধ্যে দলের মধ্যেই কিন্তু তাকে হিংসে করার, তাকে ঈর্ষা করার, তাকে বসিয়ে দেওয়ার প্রবণতা একটা শ্রেণীর আছে। তৃণমূল অস্বীকার করলেও আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করলেও আছে। কারণ আমরা দেখেছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন নেতাকে বলা হয়েছিল তুমি ভোটার লিস্টের কাজ দেখবে। যে মানুষটা সংগঠনে এত দক্ষ, যে মানুষটা সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়ে পঞ্চায়েত নির্বাচনের মতন কঠিন নির্বাচনকে পার করে দিতে পারেন এবং ভালো ফল করতে পারেন, সেই মানুষটাকে হঠাৎ ভোটার লিস্ট পরীক্ষা করতে বলা হলো। ঘরে বসে ভোটার লিস্ট চেক করো, কোনোই কাজ না, এটা কোনো কাজ না, এটা কোনো কাজ না। সব রাজনৈতিক দলই এরকম একটা করে দায়িত্ব দেয় এক একজনকে, কিন্তু এটা আদৌ কোনো দলের হোমেও লাগে না, যোগ্যেও লাগে না। তো এই রকম কাজ দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় দেখেছি তাকে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা হয়েছে, এরকম চেষ্টাটা অনেকবার হয়েছে। কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের প্রতিভার জোরে, নিজের দক্ষতার জোরে কিন্তু আবার সামনের সারিতে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার ক্ষেত্রে তাকে সামনের সারিতে একেবারে বুক চিতিয়ে লড়াই করছেন। কিন্তু তার কতগুলো দিক উদ্ভাসিত হতে এখনো বাকি আছে, যেটা তিনি নিজেও হয়তো অনুধাবন করতে পারছেন না। যেমন তিনি যেভাবে হিন্দিটা বলেন, যেভাবে ইংরেজিটা বলেন, সেভাবে তৃণমূলের আর কতজন বলেন আমার জানা নেই, কয়েকজনই হয়তো হাতে গোনা আছে সেভাবে বলতে পারেন। অথচ সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর আন্দোলনে তাকে সেভাবে দেখা যাচ্ছে না সেভাবে বিহারে ইন্ডিয়া জোটের হয়ে প্রচার করতে এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে না। এই ফোকাস থেকে তিনি সরে যাচ্ছেন, লাইট থেকে তিনি সরে যাচ্ছেন। ওই বিমানবন্দরে ঢোকার মুখে সাংবাদিকদের কতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেইখানে হয়তো 8 ঘন্টা ধরে প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর টেলিভিশন সেগুলো দেখাচ্ছে 12 সেকেন্ড, 35 সেকেন্ড, কোনোটা 48 সেকেন্ড, কোনোটা হয়তো 1 মিনিট বড় জোর। ইউটিউব চ্যানেলগুলো সেগুলো দেখাচ্ছে। এই যে ইউটিউব চ্যানেলে তার না যাওয়া, কোনো ইউটিউব চ্যানেলকে ইন্টারভিউ না দেওয়া, কোনো ইউটিউব চ্যানেলের সাথে তার সখ্যতা না থাকা, এটা কিন্তু মোটেও ভালো পাবলিক রিলেশনের নমুনা নয়। আজকের দিনে মুঠোফোনই সব, টেলিভিশন মিডিয়া দেখে কতজন, অথচ তিনি সেই টেলিভিশন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, সেই টেলিভিশন মিডিয়ার এক্সটেন্ডেড ভার্সন তাদের পোর্টালকে ইন্টারভিউ দিচ্ছেন। অথচ যারা একদম আক্ষরিক অর্থে ইউটিউব মিডিয়া, সেরকম কোনো মিডিয়ার সাথে তার কোনো মিডিয়াতে কোনো ইন্টারভিউ আমরা দেখছি না। আমি জানি না এর পেছনে কারণ কি। আজকে পাবলিক রিলেশনের যুগে যে দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়, ওনাকে দেখতে হবে, বারবার দেখতে হবে। কিন্তু উনি বারবার দেখলে কি দেখা দিলে কি হবে, ওনার দলেরই কিছু লোক সেটা অপছন্দ করেন। তারা একটা এমন কমপ্লেক্সে ভোগেন যে অভিষেকের উত্থান মানে তাদের পতন, এরকম একটা কমপ্লেক্সে ভোগেন ওই মমতা ব্যানার্জিকে ঘিরে থাকা কয়েকজন নেতা মন্ত্রী। আমি তাদের নাম আজকে আর বলছি না, কিন্তু আপনারাও বুঝতে পারছেন যে দক্ষিণ কলকাতার একটা গোষ্ঠী আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় ঘিরে থাকেন, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে থাকা যে গোষ্ঠী তারা কখনোই চান না অভিষেকের মতন নেতার উত্থান হোক তৃণমূল কংগ্রেসে।
কারণ তাদের অনেকের পতন হওয়ার সম্ভাবনা আছে। অভিষেক যে ধরনের রাজনীতি করেন, যে ধরনের পলিটিক্সে বিশ্বাস করেন, সেটা সময়োপযোগী আজকের দিনের পলিটিক্স। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকা যে দক্ষিণ কলকাতার বাহিনী, তারা কিন্তু অনেকটা অন্তত 20 বছর আগে রাজনীতি করে। 20 বছর আগে যে রাজনীতি চলতো, আজকের দিনে সেই রাজনীতি চলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা ধরেছে। সে আইপ্যাককে নিয়ে আসা বলুন, বা ধরুন সোশ্যাল মিডিয়া সেল তৈরি করা বলুন, বা মিডিয়া সেল তৈরি করা বলুন, এগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। হ্যাঁ, সেখানে ভুলভ্রান্তি থাকতে পারে, কাউকে দায়িত্ব দিয়েছেন, তিনি সেভাবে দায়িত্ব পালন করতে পারেননি, সেটা আলাদা হতে পারে। কিন্তু একদম কর্পোরেট স্টাইলে দলকে তৈরি করা, দলকে নিয়ে যাওয়া, একদম গ্রাসরুট পর্যন্ত, একদম বুথ স্তরের কর্মী থেকে একদম রাজ্য স্তরের নেতা পর্যন্ত তাদের মধ্যে একটা নিবিড় জনসংযোগ, দল বড় হলে সেটা করতেই হয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচারুভাবে করেছেন। অত্যন্ত সুচারুভাবে করেছেন। মুকুল রায়ের যে গুণটা ছিল, মুকুল রায় কিন্তু একদম প্রত্যেক ওয়ার্ডের নেতাদের নামও জানতেন, তাদের সাথে পরিচিত ছিলেন। মুকুল রায়ের এই গুণটা বিরাট গুণ ছিল। এখন মুকুল রায় অসুস্থ, তার সুস্থতা কামনা করি। তার সাথেও বেশ কিছু কথাবার্তার সুযোগ হয়েছে, আলাপের সুযোগ হয়েছে। আমি দেখেছি যে হয়তো ধরুন প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো এক ব্লক সভাপতি এলেন, মুকুল রায় কিন্তু তার নাম ধরে ডাকতেন, কিরে কেমন আছিস, বা কেমন আছো, বা কেমন আছেন, এরকম প্রশ্ন করতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু গ্রাসরুট থেকে রাজনীতি করে আসেননি, একদম মাটি থেকে রাজনীতি করে আসেননি, তিনি কিন্তু এই ব্যাপারটাকেই কিন্তু কর্পোরেট স্টাইলের, মানে কর্পোরেটের ছাঁচে ফেলে দিলেন। ফলে তার সাথেও বা তার অফিসের সাথেও যোগাযোগ তৈরি হলো একদম বুস্তর কর্মী পর্যন্ত। এটা কিন্তু পশ্চিমবাংলায় আর কোনো রাজনৈতিক দলে নেই। একসময় বামপন্থীদের মধ্যে ছিল, কিন্তু এখন আর সেরকম নেই। এই নিবিড় যোগাযোগ কর্মীদের সাথে, দলের নেতাদের সাথে, এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বা তাদের এজেন্সিদের অফিস থেকে নিয়মিতভাবে করা হয়। আগেকার দিনের পলিটিক্স যেটা ছিল, ধরুন সোমেন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত মাজা, বা এই ধরনের কংগ্রেসী নেতারা যেভাবে রাজনীতি করতেন, সে রাজনীতির ধরন ধারণ বদলে গিয়েছে। এখন কিন্তু কর্মীদের সাথে সরাসরি কথা বলতে হয়, সরাসরি যোগাযোগ রাখতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি 100% সফল এটা না বলতে পারলেও আমি বলবো অন্তত 92 থেকে 95% সফল হয়েছেন তিনি। হ্যাঁ, বাকি যে 5 থেকে 8% হাতে রাখলাম, তারা হচ্ছেন একেবারে পুরনো মানসিকতার রাজনৈতিক দলের নেতা বা কর্মী। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আধুনিক চালচলনটাকে পছন্দ করছেন না, তারা বিরোধিতা করছেন। কিন্তু বাকি 95 থেকে 98% মানুষ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক স্টাইল, এটা কিন্তু মেনে নিয়েছেন, এবং এই রাজনৈতিক স্টাইল যে সফল, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। সে পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, প্রমাণ হয়ে গিয়েছে। আইটি সেলকে উদ্যোগী করেছেন তিনি। আইটি সেল সেভাবে কাজকর্ম তারা পারফর্ম করতে না পারলেও একটা আইটি সেল তৈরি হয়েছে, এবং সেখানে ভুলভ্রান্তি থাকতেই পারে মানুষের, কিন্তু তারপরেও তাদের সাধ্য মতন তারা চেষ্টা করছেন। সেটা মানুষের মনে দাগ কাটেনি, সেটা আলাদা ইস্যু। আরজি কলের মতন ইস্যুতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাইনি। কেন পাইনি? এটাও কি দলীয় কোন্দলের একটা নমুনা? আমরা জানি না সে কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফ্রন্ট ফুটে আমরা নামতে দেখিনি। এরকম বহু ইস্যু আছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি না। আবার এমন বহু ইস্যু আছে যেখানে অন্য রাজনৈতিক দলের নেতারা চুপ করে বসে থাকে, বা তৃণমূলের নেতারাও চুপ করে বসে থাকে, সেখানে অনেক বেশি ভোকাল হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে কাজটা হাতে নেন সেটা সফল করে তারপরে অন্য কাজে হাত দেন। এটা তার কাজের একটা স্টাইল। তো আমরা দেখেছি এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সফল হতে, কিন্তু সর্বভারতীয় স্তরে তাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখন জানি যে পশ্চিমবাংলার রাজনীতির মূল নিয়ন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়, সে যে কোনো দলের হোক, কোন দলে কোন প্রার্থী জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান সেই প্রার্থী জিতবে, এরকম একটা পরিস্থিতি আছে। সব কেন্দ্রে না হলেও অন্তত 80-85% কেন্দ্রে এরকমই আছে। ফলে পশ্চিমবাংলায় যখন একচ্ছত্র মানে অধিপতি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বসে আছেন, তখন আমরা আশা করেছিলাম রাহুল গান্ধীর সাথে অখিলেশ যাদবকে যেভাবে দেখা যাচ্ছে তেজস্বী যাদবকে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব, এবং তিনি একজন সর্বভারতীয় নেতা হয়ে উঠবেন। কারণ এখনো পর্যন্ত তৃতীয় বৃহত্তম দল সংখ্যার নিরিখে বিরোধী দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের মানে বিরাট একটা জায়গা সংসদ ভবনে, দুই কক্ষেই। সেই জায়গাটাকে যতটা মহুয়া মৈত্ররা এনক্যাশ করতে পারছেন,
ততটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পারছেন? উত্তরটা হলো না, বা করছেন না, বা চাইছেন না, যেটা মানে যে কোনো একটা হতে পারে। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি তাহলে কি আবার দল থেকে তাকে বলা হলো যে শুধু বাংলা নিয়ে ব্যস্ত থাকো, তোমাকে সর্বভারতীয় ব্যাপারটা ভাবতে হবে না? আমি জানি না, এটা সত্যিই জানা নেই। তৃণমূলের আভ্যন্তরীণ এই একদম কোর ভেতরের খবরগুলো সত্যি বাইরে বেরোয় না, তাই আমরাও বলতে পারছি না। কিন্তু আমরা তো এটা আশঙ্কা করছি যে একটা মানুষের যার সর্বভারতীয় নেতা হয়ে ওঠার ক্ষমতা আছে, দক্ষতা আছে, স্কিল আছে, সেই মানুষটাকে শুধু পশ্চিমবঙ্গে আটকে রাখা হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে কাজ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম রয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, তাকে যারা ঘিরে থাকে, দক্ষিণ কলকাতার যে বাহিনীর কথা বলছিলাম, তারা, তাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখতে পারছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে আস্থা রাখছেন শুধু অভিষেকেই? তাই কি বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করলেন? ঝাড়াই বাছাই করে মানে যারা দক্ষ নেতা তাদেরকে তুলে আনার চেষ্টা করছেন? হতে পারে। আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কোথায় কে ক্যান্ডিডেট হবে না হবে বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেন। বলা হয় দলের পক্ষ থেকে, কিন্তু আসল সিদ্ধান্তটা তিনিই নেন। এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো স্টেক থাকবে? তিনিও কি তার পছন্দ মতন লোক কি বিধানসভায় টিকিট পাবে? এটা একটা বড় প্রশ্ন। আমাদের কাছে যতদূর খবর আছে যে এইবার কিন্তু একক কোনো সিদ্ধান্তে প্রার্থী ঠিক করা হবে না, তৃণমূল কংগ্রেস অন্তত। তৃণমূল কংগ্রেস এবার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যৌথ সিদ্ধান্তকেই তারা শিলমোহর দেবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একা আর প্রার্থী বাছাই করবেন না। হতে পারে তিনি যাদের প্রার্থী বাছাই করবেন তারা সেই তার পুরনো দিনের সাথী, যারা তার সাথে ছিলেন যুব কংগ্রেস করাকালীন, তাদের মধ্যেও কিছু লোক টিকিট পাবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে একদম তরতাজা নতুন ঝকঝকে মুখ তুলে আনতে, এটা তিনিও চাইছেন। ফলে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলের জয় একেবারে সুনিশ্চিত, এটা নিয়ে কোনো ভুল নেই। বিজেপি ক্ষমতায় আসছে না পশ্চিমবাংলায়, আবার দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি ক্ষমতায় আসছে না। বামপন্থীরা কিছু ভোট বাড়ালেও বাড়াতে পারে, তবে সেই ভোটটা কিন্তু তৃণমূলের থেকে কাটবে না, ভোটটা কাটবে বিজেপির থেকে। আর যারা নতুন ভোটার হচ্ছে তাদের মধ্যে থেকে কয়েক শতাংশ, মানে সামান্য দশমিক কিছু শতাংশ তারা পেতে পারে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে না, এটা নিশ্চিত। এই রকম একটা অবস্থায় দল কি কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবে? দল কি চাইবে যে নতুন নবীন মুখ একদম সামনের সারিতে তুলে আনা? যেভাবে আরামবাগের মিতালি বাগকে তুলে আনা হয়েছে, যেভাবে মানে বহু নতুন মুখকে জায়গা দিয়েছে তৃণমূল কংগ্রেস, দেবাংশু ভট্টাচার্যের মতন একদম তরতাজা নতুন ছেলে তাদেরকে প্রার্থী করেছিল লোকসভায়, আমরা কি বিধানসভাতেও তার প্রতিফলন দেখব? তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, সংগ্রহ করতে পারলেই আপনাদের কাছে তুলে ধরবো। আমরা জানি যে আপনারা আমাদের তথ্যের উপর ভরসা করেন, বিশ্বাস করেন, তাই আমরা যতক্ষণ পর্যন্ত না সঠিক তথ্যটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমরা মুখ খুলছি না। কিন্তু একটা ব্যাপারে আফসোস সত্যিই হচ্ছে যে যে মানুষটার সর্বভারতীয় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যে মানুষটা সংগঠন করার ক্ষেত্রে 100% সফল, সে মানুষটাকে কেন একটা রাজ্যের মধ্যে আটকে রাখা হয়েছে বা সর্বস্তরীয় সর্বভারতীয় স্তরে তাকে দেখা যাচ্ছে না, এই আফসোসটা বাঙালি হিসেবে আমাদের থাকবে। পশ্চিমবাংলা থেকে যদি সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেওয়ার কথা বলেন, সেটা জ্যোতি বসুও পারেননি। জ্যোতি বসুও কিন্তু সর্বভারতীয় নেতা হয়ে উঠতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন, তার দুবারে রেল মন্ত্রিত্ব পাওয়া, স্পোর্টস মিনিস্ট্রি পাওয়া, বা কয়লা দপ্তরের মন্ত্রিত্ব পাওয়া, এসব যখন তিনি পেয়েছেন, তিনি কিন্তু তার যে ক্যারেক্টার সেটাকে রাজ্য স্তর থেকে বাড়িয়ে সর্বভারতীয় স্তরে নিয়ে গিয়েছিলেন। এবং আজও মানে ভারতবর্ষের, আপনি যদি রাজনৈতিক সচেতন মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে ভারতবর্ষের এই মুহূর্তে 10 জন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করুন, আপনি নিশ্চিত জানুন যে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা একেবারে উপরের সারিতেই থাকবে। যতই রাহুল গান্ধী পদযাত্রা করুন, যতই অখিলেশ যাদব বিপ্লব করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থানটা কিন্তু এদের থেকে অনেকটা উপরে সর্বভারতীয় স্তরে। সেইখানে নিয়ে যেতে পারছেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই আফসোসটা বাঙালি হিসেবে আমাদের আছে। আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই তার কাছে, আমরা বার্তা দিতে চাই যে আপনার মতন একজন মানে ঝকঝকে ব্যক্তিত্ব, আপনার মতন একজন রাজনৈতিক সচেতন
মানুষ আপনার মতন একজন দক্ষ সংগঠককে বাঙালি হিসেবে আমরা চাই। আমরা তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব করি না, আমরা বাংলার প্রতিনিধিত্ব করি, বাঙালির কথা বলি। সেই বাঙালি হিসেবে চাই যে আপনার মতন একজন মানুষ ভারতীয় রাজনীতিতে উঠে আসুক এবং আপনার যে কারিশমা, আপনার মধ্যে যে যোগ্যতা আছে, সেই যোগ্যতার সঠিক বিচার আপনি নিজেই করুন। এই আবেদন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। রাজ্য সরকারকে বা তৃণমূলকে বারবার চোর বলা হচ্ছে, যে এই চোর, ওই চোর, বালি চোর, কয়লা চোর, গরু চোর ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে ভোট চুরি, ট্যাক্স চুরি এবং এখন যে পেট্রোল চুরি করছে, সেটা নিয়ে কোনো মিডিয়া মুখ খুলছে না, কেউ মুখ খুলছে না। আমরা খুলব আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। দেখতে ভুলবেন না। এ বেলায় পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।